হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামার কোর্সের টেন্সের দ্বিতীয় লেসনে তোমাদের স্বাগতম। আমি আবারও বলছি, টেন্স ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। টেন্স না জানা থাকলে নেরেশন, ভয়েস সেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এক কথায় তুমি কিছুই ভালোভাবে করতে পারবে না। তোমার ভোকাবুলারি যতই জানা থাকুক না কেন, টেন্স না জানা থাকলে এই ভোকাবুলারিগুলো সঠিকভাবে ব্যবহার করা যাবে না। আমার এই ভিডিওগুলো যদি তুমি মনোযোগ সহকারে দেখো, তাহলে আমি নিশ্চিত মাত্র কয়েক মিনিটেই তুমি টেন্সের মাস্টার হয়ে যাবে। তাহলে শুরু করছি টেন্সের দ্বিতীয় লেসন। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। শুরু করছি টেন্স লেসন 2। লেসন প্ল্যান অনুযায়ী টেন্স এর লেসন 2তে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রথম লেসনে আমরা শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্বিতীয় লেসনে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমেই আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে, এরূপ যদি বোঝায়। কাজটি সম্পন্ন হয়েছে অতীতে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন কাজটা সম্পন্ন হয়েছে অতীতে, এটি হচ্ছে মূল কথা, কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে, এটি আমরা বুঝবো কিভাবে? কাজটা অতীতে সম্পন্ন হয়েছে, যেমন আমি এখানে এক্সাম্পলটা যদি বোঝাই, আমি ভাত খেয়েছি, সকালে খেয়েছি বা গতকাল খেয়েছি বা এক সপ্তাহ আগে খেয়েছি, এটি হচ্ছে অতীতের কাজ। কিন্তু এই কাজের ফলটা এখনও কিভাবে বিদ্যমান আছে এটি বোঝার একমাত্র উপায় হচ্ছে যে ক্রিয়াপদটা সতে গিয়ে শেষ হবে। বাংলা যে ক্রিয়াপদ আমি ভাত খেয়েছি, এখানে খেয়েছি হচ্ছে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটা সতে গিয়ে শেষ হবে। যদি ক্রিয়াপদটা স পার হয়ে লতে চলে যায়, যেমন আমি ভাত খেয়েছিলাম, তুমি ভাত খেয়েছিলে, সে ভাত খেয়েছিল, ছ পার হয়ে যদি লতে চলে যায় তাহলে বুঝতে হবে যে ফলটি আর বিদ্যমান নেই, এটি সম্পূর্ণ অতীত, তখন সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু ক্রিয়াপদটা যদি সতে গিয়েই থেমে যায়, ল পর্যন্ত না যায়, যেমন আমি ভাত খেয়েছি শেষ অক্ষর হচ্ছে স, তাহলে ক্রিয়াপদের শেষ অক্ষরটা যদি হয় স, তাহলে বুঝে নিতে হবে যে ফলটি এখনও বিদ্যমান আছে, তখন এটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার একটি উপায়, যে কাজটা অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে। এটা আমরা বুঝবো কিভাবে? বাংলা ক্রিয়াপদটা যদি ছতে গিয়ে শেষ হয়, স পার হয়ে যদি লতে না যায়, লতে চলে গেলে তখন সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন, এটি কিভাবে গঠন করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার জন্য প্রথমে দিতে হবে সাবজেক্ট, এরপরে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, এটা সাবজেক্ট অনুযায়ী সুইটেবল যেটা হয়। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং সব শেষে হবে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন এই এক্সাম্পলটাকে সাজাবো। প্রথমে দিব আমরা সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আই। এরপরে অক্সিলিয়ারি ভার্ব আয়ের জন্য সুইটেবল হচ্ছে হ্যাভ, আমরা দিয়ে নিলাম হ্যাভ। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ক্রিয়াপদ খেয়েছি, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। তাহলে কি খেয়েছি? ভাত, এটি হলো অবজেক্ট, এটি চলে যাবে ভার্বের পরে। তাহলে আমি ভাত খেয়েছি, এটির ইংরেজি হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস। সে স্কুলে গিয়েছে, এই যে গিয়েছে ক্রিয়াপদটা সতে গিয়ে শেষ, এটা যদি স পার হয়ে লতে যেত, যেমন সে স্কুলে গিয়েছিল, তখন এটি হয়ে যেত পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু ক্রিয়াপদটা স পর্যন্তই শেষ, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এই স্ট্রাকচার অনুযায়ী হি হ্যাজ গন টু স্কুল, অর্থাৎ প্রথমে সাবজেক্ট হি, এরপরে হি এর জন্য সুইটেবল অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, যেহেতু যাওয়া ইংরেজি গো, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, এরপর হচ্ছে টু স্কুল। তাহলে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং সব শেষে হচ্ছে এক্সটেনশন। তাহলে সে স্কুলে গিয়েছে, এর ইংরেজি হচ্ছে হি হ্যাজ গন টু স্কুল। এখন আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই সেন্টেন্সগুলিকে যদি আমরা প্রয়োজনে নেগেটিভ করি তাহলে কি করতে হবে? যেমন আই হ্যাভ ইটেন রাইস, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে সেন্টেন্সে একটি নট বসাইতে হবে। নট কোথায় বসবে? অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ এর পর।
কারণ নট সবসময় অক্সিলিয়ারি ভার্বের পরে বসে। তাহলে আই হ্যাভ নট ইটেন রাইস, শুধু অক্সিলিয়ারি ভার্বের পরে একটা নট বসবে আর বাকি ওয়ার্ডগুলি যেমন আছে তেমনই থাকবে। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসাইতে হবে। এখানে হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটি চলে যাবে আই সাবজেক্টের সামনে। তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে আই হ্যাভ আই নট ইটেন রাইস, সবশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এরপর হি হ্যাজ গন টু স্কুল, এটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, এরপরে বসবে হচ্ছে নট, বাকি ওয়ার্ড যেমন আছে তেমনই থাকবে। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী এটা আসবে হলো সাবজেক্টের সামনে এবং বাকি ওয়ার্ড যেখানে আছে সেখানেই থাকবে। তো এরপর আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে আমি আরেকটা কথা বলে রাখি যে কন্টিনিউয়াসের মানে হচ্ছে চলমান। চলমান কাজগুলিকে আমরা কন্টিনিউয়াস টেন্সের আওতায় ধরব। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পারফেক্টের জন্য এখানে অতিরিক্ত কিছু আছে চলমান, এবং পাশাপাশি এর সাথে আরও একটি কন্ডিশন থাকবে। সেই কন্ডিশনটি হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতেছে। শুধু কন্টিনিউয়াস যদি হইতো তাহলে কাজটা চলতেছে এতটুকু বুঝাইলেই কন্টিনিউয়াস হইতো, যেহেতু অতীতে শুরু হয়েছে, অতীতে কোন সময়ে কাজটা শুরু হয়েছে সেটাও এখানে বলতে হবে, এই জন্য এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অতীতের কোন সময়ে শুরু হয়ে বর্তমানেও চলতেছে এরকম যদি বোঝায় তাহলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটার গঠন হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ এর সাথে অতিরিক্ত একটা বিন যুক্ত হবে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী সুইটেবল হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে মূল ভার্ব, কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত হবে, যে তেসি তেসো এগুলির জন্য আইএনজি যুক্ত হবে, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, সবশেষে ওই যে কন্ডিশন অতীতের কোন সময়ে শুরু হয়েছে এই সময়টির আগে ফর অথবা সিন্স যোগ করে তারপরে সময়টা এখানে দিতে হবে। এখন কথা হচ্ছে যে কখন ফর বসবে সময়ের আগে এবং কখন সিন্স বসবে। অতীতের সময়টা যদি হয় অনির্দিষ্ট, অর্থাৎ সময় দিয়ে শুধু যদি পরিমাণ বোঝায়, সেক্ষেত্রে ওই সমস্ত সময়ের আগে বসবে হচ্ছে ফর। আর অতীতের কোনো সময় নির্দিষ্ট করে যদি সেই সময়টার নাম বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে সিন্স। এখন পরিমাণ এবং নাম এই দুইটির মধ্যে আমি একটা বেসিক পার্থক্য তোমাদের জানিয়ে দিই, সেটি হচ্ছে যেমন 5 দিন এটি হচ্ছে একটি পরিমাণ, আর যদি বলে যে সোমবার তাহলে এটি হচ্ছে সময়ের নাম। 5 দিনের ক্ষেত্রে সেক্ষেত্রে হবে হচ্ছে ফর, যেমন সে 5 দিন যাবত এই কাজটি করতেছে তাহলে সেক্ষেত্রে হবে ফর। আর যদি বলি যে সে গত সোমবার থেকে এই কাজটি করতেছে, এখানে সময়ের নাম বলা হয়েছে, তাহলে হবে সিন্স। যদি বলি যে সে 2 বছর যাবত এই বাড়িতে বাস করতেছে তাহলে হবে ফর, এটা হচ্ছে পরিমাণ বোঝায়। আর যদি এখানে সময়ের নাম উল্লেখ থাকে যে 2020 সাল থেকে বা 2015 সাল থেকে সে এই বাড়িতে বাস করতেছে সেক্ষেত্রে হবে সিন্স। 2 ঘন্টা যাবৎ ভাত খাইতেছে তাহলে হবে ফর। আর যদি এমন থাকে যে সকাল 8টা থেকে বা সকাল 9টা থেকে, তাহলে সেটাকে আমরা ধরে নিব সময়ের নাম, সেক্ষেত্রে বসবে হচ্ছে সিন্স। তাহলে আমি 2 ঘন্টা যাবৎ ভাত খাইতেছি এই বাংলা বাক্যটাকে যদি আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সাজাই তাহলে হবে প্রথমে সাবজেক্ট আই, আমির জন্য হবে আই, এরপরে আয়ের জন্য সুইটেবল হচ্ছে হ্যাভ, তারপরে হচ্ছে বিন, মূল ভার্ব হলো ইট মানে খাওয়া, এর সাথে আইএনজি, এরপরে রাইস এটা হলো অবজেক্ট। এখন 2 ঘন্টা এটা হচ্ছে সময়ের একটা পরিমাণ, যেহেতু পরিমাণ বোঝাচ্ছে এই জন্য হবে ফর। আর যদি এখানে থাকতো যে সকাল 8টা থেকে বা সকাল 9টা থেকে বা ভোর 5টা থেকে, যদি সময়ের এরকম নাম উল্লেখ থাকতো মানে স্টার্টিং পয়েন্ট অফ টাইম, সেক্ষেত্রে এখানে হয়তো সিন্স। তাহলে যেহেতু এটা সময়ের শুধু পরিমাণ বোঝাচ্ছে এই জন্য এখানে হচ্ছে ফর। তাহলে আমি 2 ঘন্টা যাবৎ ভাত খাইতেছি এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। আর যদি থাকতো সকাল 8টা তাহলে এখানে হয়তো সিন্স 8 AM। সে 2020 সাল থেকে এই বাড়িতে বাস করতেছে, এখানে পরিমাণ বোঝায় নেই, এখানে সময়ের নামটা উল্লেখ আছে, স্টার্টিং পয়েন্ট অফ টাইম, কখন থেকে শুরু হয়েছে সেই নামটা উল্লেখ আছে, এই জন্য এখানে হবে সিন্স, এটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে 2 বছর বা 3 বছর এরকম না। তাহলে সে 2020 সাল থেকে এই বাড়িতে বাস করছে, এই বাক্যটার যদি আমরা ইংরেজি করি এই স্ট্রাকচার অনুযায়ী তাহলে প্রথমে সাবজেক্ট হি, এর জন্য সুইটেবল হচ্ছে হ্যাজ। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এর সাথে এস এর একটা সম্পর্ক আছে,
যেখানেই সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার সেখানেই এস যুক্ত অক্সিলিয়ারি ভার্বগুলি বসবে। যেমন হি থাকলে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে ইজের মধ্যে এস আছে। পারফেক্ট টেন্সে হবে হ্যাজের মধ্যে এস আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের সাথে যেহেতু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই সেখানে একটা এস যুক্ত হবে, এরকম। তাহলে যেখানেই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেখানেই এস যুক্ত অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে সে 2020 সাল থেকে এই বাড়িতে বাস করছে, এটির ইংরেজি হচ্ছে হি হ্যাজ বিন লিভিং। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট হি, এরপরে হ্যাজ, এরপরে হচ্ছে বিন, লিভ ভার্বের সাথে আইএনজি লিভিং, ইন দিস হাউস এটি হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। এরপরে যেহেতু এটি একটি নির্দিষ্ট সময় 2020 সাল, এই জন্য এখানে বসেছে ফরের পরিবর্তে সিন্স 2020। তাহলে এই হচ্ছে মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আর চিনার উপায় হচ্ছে কাজটা চলমান এবং অতীতে কোন সময়ে শুরু হয়েছে বাংলা বাক্যে সেটিও উল্লেখ থাকবে, তখন আমরা ধরে নেব যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ফর্মটা দেখি কীভাবে করতে হয়। যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours, এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ, এরপরেই হবে নট। যেহেতু হ্যাঁ নট বসে অক্সিলিয়ারি ভার্বের পরেই, তাহলে হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে নট, তাহলে আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর 2 hours। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব চলে আসবে সাবজেক্ট আইয়ের সামনে। তাহলে হ্যাভ আই বিন ইটিং রাইস ফর 2 hours, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। হি হ্যাজ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 2020, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হ্যাজ অক্সিলিয়ারি ভার্বের পরে বসবে নট, হি হ্যাজ নট বিন লিভিং ইন দিস হাউস সিন্স 2020। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী সাবজেক্ট হি এর আগে চলে আসবে হ্যাজ, এই যে এস যুক্ত অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ, এবং বাকি ওয়ার্ড যেখানে আছে সেখানে থাকবে সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা খুব সহজেই শিখে নিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবশেষে তোমাদের জন্য একটা এক্সারসাইজ রয়েছে, এই এক্সারসাইজটি খুবই সহজ এবং খুবই অল্প কয়েকটি বাংলা বাক্য রয়েছে, এটি তোমাদের ট্রান্সলেট করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে কে কে করতে পারলে। কোনো সমস্যা যদি থাকে সেটিও তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। লেসন 3তে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। ধন্যবাদ সবাইকে।